অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাতের চক্রান্ত শেষ হয়নি অভিযোগ মির্জা ফখরুলের। জনসমুদ্র নয়াপল্টন। দেশ ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনার দোসররা, অভিযোগ উপদেষ্টা নাহিদের। গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মানুষের, জানালেন উপদেষ্টা আসিফ। বাংলাদেশের জন্য ঋণ অর্থ সহযোগিতা $300 কোটি ছাড়িয়ে যাবে, প্রধান উপদেষ্টাকে জানালেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। মানতে হবে 3টি শর্ত। 2 মাসের জন্য সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে দেশ। সুতরাং সবাইকে কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে। তিনি আহ্বান জানান, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে, এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। এমনকি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসার, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। প্রিয় ভাই বোনেরা, সবশেষে বলতে চাই, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকেরা রয়ে গেছে। বুকের রক্ত দিয়ে হলেও গণতন্ত্রকে রক্ষা করা হবে। সব অত্যাচার অন্যায়ের জন্য শেখ হাসিনার বিচারের দাবিও করেছেন নেতারা। তারা জানান, চূড়ান্ত বিজয়ের জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আরিফুল ইসলাম মাসুম ও জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টা থেকে সমাবেশ শুরুর কথা। তবে সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নয়াপল্টনমুখী জনস্রোত।
ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর পুরো এলাকা। দুপুরে যখন সমাবেশ শুরু হয় তখন পল্টন ছাড়িয়ে লোক সমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশের প্রধান অতিথি, তাই নেতাকর্মীদের আগ্রহের মাত্রা ছিল অনেক বেশি। ভার্চুয়ালি নেতাকে এক নজর দেখতে বড় স্ক্রিনের সামনে ছিল নেতাকর্মীদের আগ্রহী দৃষ্টি। বিএনপি নেতারা জানান, দেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে, সব খুন গুমের বিচারও হবে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের গুরু দায়িত্ব গণতন্ত্র সুসংহত করা। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন তাদের মূল ম্যান্ডেট। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা আমরা সবাই ছিলাম, এখনো আছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না, দেশের মালিকানা ফেরত পাবে না। কাজেই বন্ধুগণ, আমাদের সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। সকল মানুষ তারা রাজপথে নেমে এসেছিল এবং সেই লাভার স্রোতে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচার, খুনি হাসিনা তথা আওয়ামী লীগ ভেসে গিয়েছে। আমরা প্রয়োজনীয় সময় দেব, তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব, এই কথাটা মনে রাখবেন, ভুললে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনারা যে আজীবন ক্ষমতায় থাকতে চান, সেই চিন্তা করবেন না। সেই দুঃশাসন, সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন, করেন না। 1000 রাজনৈতিক দল করেন, কোনো অসুবিধা নাই। বুকের রক্ত দিয়ে হলেও গণতন্ত্রকে রক্ষার কথা জানান বিএনপি নেতারা। তারা জানান, ছাত্র জনতার আন্দোলনে মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে, তবে মূল যে অধিকার, ভোটের অধিকার, এখনো প্রতিষ্ঠিত হয়নি। 16 বছর যে আন্দোলন করে আজকে যে অবস্থায় বিজয়ের দ্বার প্রান্তে, এই বিজয়কে সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে, আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে। আমাদের বিজয় এখনো হয়নি, বিজয় আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমাদের মধ্যে, সরকারের মধ্যে সেই সরকারের অনেক প্রচারটা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করবো। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এতদিন রাজপথে আন্দোলন করে আসছিল বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো। এখন দলটির নেতারা বলছেন, তারা এখন গণতন্ত্রের প্রকৃত স্বাদ দিতে চায় সাধারণ মানুষকে। সেই সঙ্গে মানবাধিকার এবং আইনের শাসন যাতে কোনো রকম ব্যাহত না হয়, তার জন্য বিএনপি দল হিসেবে সজাগ রয়েছে। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। সিকান্দার রহমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশ ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ গোলাম নাফিজের নামে একটি ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই আগস্ট মাসের মতো গত 16 বছর থেকেই দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ সরকার। শহীদ নাফিজের ছবি দেখিয়ে বলেন, নাফিজ শেখ হাসিনার হত্যাযজ্ঞের প্রতিচ্ছবি। তিনি বলেন, এই অভ্যুত্থান কোনো দল বা কোনো গোষ্ঠীর নয়, এটি দেশের সকল জনগণের অভ্যুত্থান। শহীদদের স্মৃতিকে ধারণ করে মানুষের ভোটাধিকার, ন্যায় বিচার, সুশাসন নিশ্চিত করতে নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান তিনি। শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা দিতে এরই মধ্যে ফাউন্ডেশন খোলা হয়েছে। সেখানে এরই মধ্যে 100 কোটি টাকার জমা হয়েছে। এ সময় সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ গোলাম নাফিজের বাবা।
দেশকে আমি সহ্য করতে পারি নাই। আমি এখনো ঘুমাইতে পারি না যে আমার ছেলের কি হয়েছে। আমি বলি আল্লাহ আমার চোখ বন্ধ করে দাও, আমি তো আমার ছেলের আর তুমি না দেখতে পারি। আমি বুঝতে পারি নাই যার ছেলে মারা গেছে তার কত কষ্ট। যে এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। বারবার কি আমরা রক্ত দিব, বারবার কি জনগণকে প্রতারণা করা হবে, এই বিষয়ে কিন্তু আমাদের এখনই এটা ঠিক করতে হবে, যাতে এই অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ না হয়। এখনো ষড়যন্ত্র চলছে। আমরা হয়তো শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় আমরা জানি যে তাদের যে দোসররা রয়েছে তারা কিন্তু এখনো পরিকল্পনা করে যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করতে হবে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি জনগণ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলাপ সাধনের জন্যই তারা এতে অংশ নেয়। জানান, জনগণের ম্যান্ডেটেই সেই সংস্কারের কাজ চলছে। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হচ্ছে, এছাড়াও তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশ সংস্কারের শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার, এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। আন্দোলনে শহীদ পরিবারগুলো এবং আহতদের সহযোগিতায় যাত্রা শুরু করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে এককালীন একটি আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি মাসিক ভাতাও দেয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান নিয়ে যাত্রা শুরু করলো এই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি 7 সদস্যের এই ফাউন্ডেশনও কাজ করবে বলে জানান তথ্য উপদেষ্টা। ফাউন্ডেশনে অনুদানের জন্য দেশ বিদেশের সবার প্রতি আহ্বানও জানান তিনি। ফিনান্সিয়াল সাপোর্ট সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন, এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য, যাতে আমরা এই যে আমাদের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সমাজের উঁচু থেকে নিচু স্তর পর্যন্ত কোনো ধরনের বৈষম্য চান না তরুণরা। দেশের প্রতিটি সেক্টরে তরুণদের প্রতিনিধিত্বের দাবি সহ 11টি ইশতেহার ঘোষণা করা হয়েছে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, বিগত সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের ইন্টেলিজেন্সি প্রপার্টিকে নষ্ট করে ফেলেছে। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার 2024 সেমিনার আয়োজন করে ইউথ ফর পলিসি। সভায় তরুণরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সেটার সমাধানের দাবি জানান। ফরিদপুর মেডিকেল কলেজে শুধুমাত্র পর্দার জন্য যখন 37,50,000 টাকা নির্ধারণ করা হয়,
তখন আমরা বুঝতে পারি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ঠিক কতটা দুর্নীতিগ্রস্ত। 50 বছরে আপনি যেমন পাহাড়ের মানুষের জীবনে শান্তি দিতে পারেননি, মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেননি, একই অর্থে আপনি আপনার সমতলের একটা অংশকে সবসময় অবহেলিত করে রেখেছেন, এবং এই অবহেলাটা কেমন যেন একটা প্রতিষ্ঠিত অবহেলা। মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালা কানুন বাতিল চাই। রাষ্ট্রের 3 বিভাগের ভারসাম্য প্রতিষ্ঠায় স্বাধীন বিচার বিভাগের সাংবিধানিক রূপরেখা চাই। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসনের সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যখন আপনি নতুন সরকার এসেছে, একদম সচিবালয় থেকে শুরু করে পুলিশ বলি, একদম স্থানীয় প্রশাসন, ইভেন চিকিৎসকদের মধ্যেও এরকম অনেক গ্রুপ আছে যারা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবে না। তারা নানানভাবেই সরকারের এগেইনস্টে কথা বলবে, নানানভাবে তারা ডিসফাংশনাল করতে চায় সিস্টেমটাকে। কিন্তু যেভাবে সরকারের দিকে সবাই তাকিয়ে আছে আর এলাকা পর্যায়ে সবকিছু দখল হচ্ছে, এই প্রসেসের মধ্যে গেলে দখল দায়িত্বটাই কিন্তু কায়েম হবে এবং আস্তে আস্তে আমাদের জনগণের যে শক্তি, সেই জনগণের শক্তি দুর্বল হয়ে থাকবে এবং ইনস্টিটিউশনগুলো পুনরায় কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে। 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে সে আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে। আমাদের সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা ওই দিকে ব্যয় করছি, যার কারণে গ্লোবালি আমরা কি রিপ্রেজেন্ট করি অন্য কোনো নেশনের কাছে আমরা এটা তুলে ধরতে পারি নাই। গত 15 বছরের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য কারণে আমাদের চিন্তা কাঠামোকে এমনভাবে ভোতা করে দেওয়া হয়েছে যে আমরা এখন ক্রিটিক্যালি কোনো জিনিসের সাথে এঙ্গেজ হতে পারি না। আমাদের মিশন নষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারকে শুধু জবাবদিহিতা না করে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার পাশাপাশি তরুণদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন বক্তারা। আমাদের তরুণদের নেতৃত্ব যেন থাকে। আমাদের ভিশনটা হলো কি আগামী 5 বছরের মধ্যে আমরা সব জায়গাতে তরুণদের নেতৃত্বটা পৌঁছে দিতে চাই, যেন তরুণরাই কথা বলবে যে সবকিছুতে, আমাদের যে বিজনেস সেক্টর হোক, শুধু রাজনৈতিক সেক্টর না, আসলে সবগুলো সেক্টরে যেন আমাদের তরুণদের প্রতিনিধিত্বটা গিয়ে থাকে। ইউথদের কথা ইউথদেরই বলতে হবে। অতএব এই ক্ষমতার যে একটা অংশীদারিত্ব এখনো তো সবাই তোমাদেরকে অনেক মাথা তুলে রাখতেছে, বাট আমি একা নিশ্চিত করে বলতে পারি যখনই একটু সিচুয়েশন ওইটা হবে তখন তোমাদের কথা শুনবো না। অতএব এইটার একটা কনস্টিটিউশনাল অপরচুনিটি যেহেতু আছে, এই স্টেপটা এখন থেকেই করতে হবে। তরুণদের আনা গণ অভ্যুত্থানের সুবিধা যাতে কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠীর হাতে না যায়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বব্যাংক বাংলাদেশকে নতুন করে আরো $2 বিলিয়ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে। চলতি অর্থ বছরেও বিশ্বব্যাংকের ঋণ সহযোগিতা বাড়ানোর কথাও জানিয়েছে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জানান, এই সহযোগিতা যত দ্রুত সম্ভব এবং যত পরিমাণ সম্ভব সবই করা হবে। ঋণ ও অর্থ সহযোগিতা মিলে তা $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বিশ্বব্যাংকের এই কর্মকর্তা। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাথে এক আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফর্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। এবং আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সংস্কারগুলো।
শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানাতে চায়নি সরকার, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানিয়েছেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় আসা জাতিসংঘের অনুসন্ধানী দল কাজ শুরু করেছে। তাদের সব ধরনের সহায়তা দেবে সরকার। মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুনে। না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। যেটুকু বলেছিলেন প্রথমেই তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মেট্রোপলিটন এলাকার বাইরে সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ধারায় অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন তারা। কোটা সংস্কার আন্দোলন চরম আকার ধারণ করলে গত 19 জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। 5 আগস্টের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারা দেশের পুলিশ। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটে। পরে কাজে যোগদানের জন্য পুলিশকে সময় বেঁধে দেয় সরকার। তবে এখনও পুরোদমে কাজ শুরু করতে পারেনি থানাগুলো। পুরোপুরি স্বাভাবিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সারা দেশে বিএনপির বিভাগীয় সমাবেশে এই দাবি জানান তারা। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। চট্টগ্রামে ওয়াসার মোড় এলাকায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টাকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় সমাবেশ হয়েছে রাজশাহীতে। বিকেলে আলুপট্টি মোড়ে এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ হয়েছে রংপুরে। বিকেলে কালেক্টরেট ঈদগাহ মাঠে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই যৌক্তিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান। সিলেটে বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। এদিকে বিএনপি ক্ষমতা এলে জাতীয় সরকার গঠন করে খুনি লুটেরাদের বিচার করা হবে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে ফরিদপুরে দলের বিভাগীয় শোভাযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের পর জঙ্গি সহ 43 জন আলোচিত শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে বের হয়েছেন। এছাড়াও পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনও 900 জন পলাতক রয়েছে। কারাগারে হামলা, লুটপাট ও ভাঙচুর সহ এসব ঘটনায় 13টি মামলা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে করা অধিদপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। পরে যেগুলো অ্যাটাক হয়েছে এগুলো সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার কার্যক্রম চলমান আছে। আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন, যাই বলেন, ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি, এরকম 43 জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। যে কারাগারগুলোতে আমাদের বিশৃঙ্খলা হয়েছিল প্রতিটাতেই আমরা মামলা করেছি এবং মামলায় আসলে আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে পারি না, বিকজ এটা একটা ডিফারেন্ট টাইপের সিনারিও ছিল। বাট অজ্ঞাতনামা আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সো তদন্ত করে তদন্তকারী সংস্থাগুলো এই ব্যাপারে আমাদের টোটাল বেসিক্যালি 5টা কারাগার থেকে কিছু পালিয়েছে, 5টার জন্য 5টা আলাদা মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক চাপের কারণে প্রকৃত তথ্য দিতে পারত না সরকারি সংস্থাগুলো। আর্থিক খাতে প্রকল্পনের ভিডিও ছিল অত্যন্ত দুর্বল। শ্বেতপত্র প্রণয়ন কমিটির বৈঠক শেষে এসব কথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির 3য় বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীতে। বৈঠকে অংশ নেন 24টি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। পরে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি গণনার পদ্ধতিও খতিয়ে দেখবে কমিটি। খতিয়ে দেখা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতের চুক্তিও। তিনি আরও জানান, শ্বেতপত্র তৈরির তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি তার সময় মতো প্রকাশ্যে লেখার প্রক্রিয়া কি হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
কমিটির কাছে নানা তথ্য উপাত্ত এসেছে, যার প্রত্যেকটি যাচাই বাছাই করা হবে। পূর্ণাঙ্গ বিশ্লেষণ ছাড়া কমিটি এই বিষয়ে কোনো মন্তব্য করবে না বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের সেটা আপনি অভ্যন্তরীণভাবেই হোক, সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক, অথবা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক, সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কিভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি। এবং আগামী দিনে ওনারাদের মনে আরও যদি অন্যান্য আমাদের চাহিদাপত্র অনুযায়ী ওনারা লিখিতভাবে আমাদের পরিবেশন করবেন, সেগুলি আমরা বিভিন্নভাবে ব্যবহার করব। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাতের চক্রান্ত শেষ হয়নি, অভিযোগ মির্জা ফখরুলের। জনসমুদ্র নয়াপল্টন। দেশ ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনার দোসররা, অভিযোগ উপদেষ্টা নাহিদের। গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মানুষের, জানালেন উপদেষ্টা আসিফ। বাংলাদেশের জন্য ঋণ অর্থ সহযোগিতা $300 কোটি ছাড়িয়ে যাবে, প্রধান উপদেষ্টাকে জানালেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। মানতে হবে 3টি শর্ত। 2 মাসের জন্য সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।